যাক বাবা, আজকের কাজ তো অন্তত শেষ হলো আমার। নীর, নীর বাবা, একটু বাইরে এসে আমার জিনিসপত্র একটু নিয়ে যা না ভেতরে। ওরে নীর, ও নীর, আরে উত্তর দিচ্ছে না কেন ছেলেটা? নীর। বেচারা গোপাল বিকেলবেলা কাজ থেকে ফেরার পর যখন সে নীরের আওয়াজ শুনতে পারেনি, তখন সে ঘাবড়িয়ে যায় আর বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে দেখতে পায় নীরের চোখে জল ছিল, আর সে চুপচাপ গোপালের দিকে তাকিয়েছিল। তার সাথে একটা মেয়ে দাঁড়িয়েছিল, যাকে দেখে গোপাল অবাক হয়ে যায়। নীর, বাবা নীর, কি হয়েছে আমার খোকা? আর এসব এটা আবার কে? আমার নাম নিয়া, আমি একটা জলপরি। কি কি জলপরি? কিন্তু এইসব কি করে সম্ভব হতে পারে? বাবা আমি সব বলছি। নীরের আওয়াজের গম্ভীর আওয়াজ শুনে গোপাল শান্ত হয়ে যায় আর তার কথা মন দিয়ে শুনতে শুরু করে। নীর তাকে সব কিছু বলে দেয়, যে সে কে, কোত্থেকে এসেছে আর তার আসল বাড়ি কোথায়। এইসব শুনে গোপাল প্রচণ্ড ভয় পায় আর ভাবুক হয়ে ওঠে। কি, তুমি আটলান্টিসের রাজকুমার? হ্যাঁ, এটা সত্যি বাবা। আর আরে তোমাকে কিছু বলতে হবে না বাবা। আমি জানি যে এখন তোমার প্রয়োজন ওখানে বেশি, যেটা তোমার আসল বাড়ি। যেই মুহূর্তে আমি তোমাকে আমার কোলে তুলে নিয়েছিলাম, তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে একদিন অবশ্যই আসবে যখন তোমাকে যেতে হবে। আর আজকে সেই দিনটাই। আমি তোমাকে আটকাবো না। যাও আমার খোকা, নিজের বাড়িতে যাও। আর যে তোমার জীবন নষ্ট করে দিয়েছো, তাকে উচিত শিক্ষা দিয়ে এসো। যাও আমার বাবা। আগে বাবা। গোপালের কথা শোনা মাত্রই নীর ফেরত যাওয়ার জন্য রওনা দেয়। সে দেখতে দেখতে সমুদ্রের ঢেউয়ে ঢুকে যায়। সমুদ্রের ঠিক মাঝখানে পৌঁছে নিয়া নিজের জাদুই লাঠি দিয়ে জলে একটা সুড়ঙ্গ বানায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই সুড়ঙ্গের রাস্তা দিয়ে কিছুক্ষণের মধ্যে আটলান্টিস পৌঁছে যায়, যেখানের অবস্থা দেখে নীর অবাক আর রেগে ওঠে। শেষমেশ যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এই শার্ক রাজা সবকিছু একেবারে পাল্টে দিয়েছে। আমাদের রাজ্যের প্রতীক, আমাদের লোকজন, সবকিছু। অনেক বছর পর নিজের বাড়ি ফেরার পর যেই দৃশ্য নীর দেখে, সেটা দেখে সে খুব কষ্ট পায়। সে নিজের মা বাবার কথা মনে করছিল, কিন্তু আফসোস, আটলান্টিসে তার মা বাবার কোনো জিনিস বেঁচে ছিল না। আমি বুঝতে পারছি যে তুমি রেগে আছো আর দুঃখী, কিন্তু এখন এইসব নিয়ে ভাবনা চিন্তার সময় নেই। এখানে একটা উদ্দেশ্যে এসেছো, সেটা পূরণ করতে হবে। আর আমাদের রাজ্য আর প্রজাদেরকে ওই দানবের হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, আমি জানি আমি এখানে কেন এসেছি। চলো এবার কাজে লেগে পড়ি। হ্যাঁ, কিন্তু কোনো কাজ শুরু করার আগে আমি তোমাকে কারোর সাথে দেখা করাবো। আটলান্টিস ফেরার পরই নীর পুরো জোশ দিয়ে নিজের কাজ শুরু করতে চাইছিল, যাতে রাজ্যের পুরনো সৈনিক আর বিশ্বাসযোগ্য লোকের সাথ পায়। রাজার বিশ্বাসী লোকেরা, আপনারা আমাকে যে কাজ দিয়েছিলেন সেটা আমি পূরণ করেছি। এই রাজ্যের আসল বংশধর নীর এখন ফিরে এসেছে। সৈনিক নিয়ার কথা শোনা পরেই যেইমাত্র পেছনে ঘুরে দেখে, উনি ভাবুক হয়ে ওঠেন আর কাঁদতে শুরু করেন। শেষমেশ আমার পরিশ্রমের ফল আমি দেখতে পাচ্ছি। আপনি চলে এসেছেন, আপনি সত্যিই ফিরে এসেছেন। ক্ষমা করবেন, কিন্তু আপনি কে বলুন তো? আমি তো কাউকে চিনি না এখানে, তাই না? আরে আমি হলাম সেই যে রাজার আদেশ অনুসারে আপনাকে সমুদ্রের ওই পারে গিয়ে মানুষদের মাঝে ছেড়ে এসেছিলাম। এমনিতে আপনার সাথেই থাকা আমার উচিত ছিল বটে, কিন্তু সেই সময় সমুদ্রে মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল কি না? রাজ্য আর এই রানীর চিন্তা খুব হচ্ছিল আমার তখন। সেই জন্য আমি ওখানে উপস্থিত একজন জেলেকে দেখে আপনাকে ওখানে আমি ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু আমার দুর্ভাগ্য, একবার দেখুন না আপনি, আমি রাজা রানীকে রক্ষা করতে পারিনি। কি? হ্যাঁ রাজকুমার, ওরা দুজন আর পৃথিবীতে নেই। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি শার্ক রাজের থেকে লুকিয়ে লুকিয়ে এখানে একটা গুপ্ত সৈন্য তৈরি করে রাখছি, যেটা সময় এলে পরে যারা শার্ক রাজের রাজ্যকে একেবারে পিষে দেবে, বুঝেছেন? আর এই দেখুন, আজকের এত বছরের তপস্যা করার পরে আমার সেনা একেবারে তৈরি হয়ে গিয়েছে। শুধু এই সেনারা একটা জিনিসের অপেক্ষা করছিল, আপনার আসার। কিন্তু নিয়া সেই অপেক্ষাও একেবারে শেষ করে দিল। এত বছর ধরে আপনি যে ধৈর্য আর নিষ্ঠা দেখিয়েছেন না, সেটা সত্যিই প্রশংসনীয়। আপনার কাছে আমি কৃতজ্ঞ। এমনিতে আমি যুদ্ধ করতে চাই না,
কিন্তু শান্তির জন্য যুদ্ধ যদি করতে হয় তাহলে আমি পিছু হটব না। পুরো রাজ্যে আপনি ঘোষণা করে দিন সে যেন তৈরি থাকে, কারণ আসল মহাযুদ্ধ এবার শুরু হতে চলেছে। নীরের আসার পর পুরো অ্যাটলান্টিসে বিদ্রোহের রাস্তা জুড়ে যায়। যেই লোকেরা শার্ক রাজের আতঙ্কে ভয় পেয়ে গেছিল তারা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। লোকেরা দেয়ালে শার্ক রাজের চিহ্ন মেটানো শুরু করে দেয়, তার বানানো নিয়ম ভাঙতে শুরু করেন, যার কারণে শার্ক রাজ আরো রেগে ওঠে। তাহলে একজন রাজকুমার যে জেলের সাথে ছিল সে এখন আমাকে উস্কানি দিচ্ছে? আরে কি ভোলা ছেলে রে বাবা! আরে ওর তো কোনো ধারণা নেই যে ও কার সাথে মুখোমুখি হবে। আমি হলাম শার্ক রাজ, আমি ওকে আমার সিংহাসনে পৌঁছতে দেব না। আগুন দুদিক থেকেই লেগেছিল। নীর আর পুরনো সৈনিকরা জল কবচ বানায়, সাগর তলে লুকিয়ে থাকা অস্ত্র বাইরে আসে। নীর নিজের বংশের ত্রিশূল ফিরে পায়, ত্রিনেত্র, একটা এরকম অস্ত্র যেটা যে কোনো জিনিসকে ভেদ করে তার 4টে টুকরো করতে পারে। তার সাথেই তার সেনা বড় বড় মৎস্য সেনানিও জুড়ে গেছিল, যেমন কিনা মহাকায় অক্টোপাস, বিশাল কচ্ছপ, নীলনাগ। এরকম পুরনো কিন্তু ওরা প্রচণ্ড শক্তিশালী। সবাই নীরের সাথে ছিল, যাদের সামনে শার্ক রাজের টেকা একেবারে অসম্ভব। আর দেখতে দেখতে যুদ্ধের দিন চলে আসে। মহাযুদ্ধ অ্যাটলান্টিসের ঠিক বাইরে নীলসার নামের ময়দানে হয়, যেখানে জলের ধারা একে অপরের সাথে ধাক্কা খেত। শার্ক রাজ আর নীর আমনে সামনে সেনার সাথে দাঁড়িয়েছিল। শেষমেশ আমরা একে অপরের সামনে চলে এসেছি। তবে এই যুদ্ধ শুরু হওয়ার আগে আমি আপনাদের সবাইকে এটুকুই বলতে চাই যে এই রাজ্যটা শুধু আমাদের নয়, আমাদের সবার। আপনারা সবাই আমার আর আমি আপনাদের। এত বছর ধরে যে শত্রু আমাদের এই পবিত্র রাজ্যটাকে নিজের হিংস্রতার জন্য অপবিত্র করে তুলেছিল, এখন সেই অত্যাচারের উত্তর আমাদের দেওয়ার সময় হয়ে গেছে। সেই জন্য আপনারা সঙ্গে থাকুন আর শান্তির এই যুদ্ধ এবার শুরু করে দিন। নীরের বলা মাত্রই সমস্ত সৈনিক একে অপরের সাথে লড়াই শুরু করে। শার্ক রাজ 1000 সৈনিক পাঠায়, শার্ক যোদ্ধা কেকড়া সেনা। কিন্তু অনেক বছরের কষ্টে লোকেরা আর পুরনো সেনানির সামনে শার্ক রাজের সেনা একদম হেরে যায়। শেষমেশ এসব হচ্ছেটা কি? আমার সৈনিক ওই সামান্য চারানা সেনার সামনে এখন হারতে কি করে পারে? এ হলো নতুন যুগের নতুন ক্ষমতা, বুঝতে পেরেছেন শার্ক রাজ? ওর সাথে টক্কর নেওয়া কিন্তু এতটা সোজা হবে না। দূতের কথা শুনে শার্ক রাজ রাগের চোটে ভরে ওঠে। অবশেষে শার্ক রাজ নিজেই ময়দানে চলে আসে। তার চোখে ক্রূরতা ছিল আর হাতে ছিল কাল শঙ্খ, একটা এরকম শঙ্খ যেটা জলে বিষ মেশাতে পারে। শার্ক রাজ দেখছিল যে নীর নিজের ত্রিশূল দিয়ে শত্রুদেরকে ভেদ করছিল, তাদের ওপরে ভারী পড়ছিল। তক্ষুনি, নীর, তুই যেই হোস না কেন, তোর শেষ আজকে আমার হাতেই হবে। শার্ক রাজ কাল শঙ্খ বাজানো শুরু করে আর চমৎকার হয়ে যায়। কাল শঙ্খ দিয়ে নীল রঙের বিষ বেরোতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই ওই বিষ সমুদ্রে মিশতে শুরু করে দেয়, যার কারণে নীরের সেনা ক্লান্ত হতে শুরু করে, মরতে শুরু করে। কিন্তু শার্ক রাজ আর তার সেনার ওপরে বিষের কোনো প্রভাব পড়ে না। না, এটা হতেই পারে না। আমাদের থেকে জিততে পেরো না, শার্ক রাজ জিততে পারবে না, এটা আমি হতেই দেব না। তক্ষুনি হঠাৎ করে নিয়া ওখানে চলে আসে। সে নিজের জাদুই লাঠি দিয়ে সমস্ত বিষ তার মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে নীর আর তার সেনা বেঁচে যায়। না, এটা হতে পারে না। ক্ষমা করুন শার্ক রাজ, কিন্তু এই সময়টা চিৎকার করার নয়, পালানোর। নীর আমাদের থেকেও বেশি শক্তিশালী, সেই জন্য এখন লড়ার বদলে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। দূতের কথা শুনে শার্ক রাজ চিন্তায় ডুবে যায় আর সময় নষ্ট না করে ওখান থেকে পালাতে শুরু করে। তক্ষুনি নীর ত্রিশূল ওঠায় আর চিৎকার করে বলে ওঠে, সমুদ্র আমার আর আমি ওর। যে এর গন্ডগোল করবে সে কখনো রক্ষা পাবে না। নীর খুব জোরে ত্রিশূল শার্ক রাজের দিকে ফেলে আর চমৎকার হয়ে ওঠে। নীরের ত্রিশূল জলের গভীরতাকে ভেদ করতে করতে সোজা শার্ক রাজের বুকে ঢুকে যায় আর শার্ক রাজের নাশ হয়ে যায়।
আমি করতে পেরেছি। আমরা জিতে গেছি বন্ধুরা, আমরা জিতে গেছি। অবশেষে নীরের কথা শুনে সবাই খুশিতে লাফিয়ে ওঠে। শার্ক রাজের হারা সেনা নীরের সেনায় যুক্ত হয়ে যায়, তার সাথেই শার্ক রাজের দূতও। অবশেষে অনেক বছরের ভয় শেষ হয় আর অ্যাটলান্টিস নিজের বংশধর খুঁজে পায়।